দোলা দোলা কয়টা বাজে রে? দেখছো না কলেজে যাচ্ছি, 9টা বাজে। 9টা 9টা বাজে? সর্বনাশ। আম্মা আম্মা, কি হয়েছে রে বাজান? সকাল 9টা বাজে, তুমি আমার ডাকো নাই কেন? 9টা বাজবো না, আইলে তো সেই ভোরবেলা। এত খাইটা কি হইব বাজান? কোটিপতি হওয়ার স্বপ্নটা মন থেকে মুছা ফেলাও। অসম্ভব আম্মা, এখনো এখনো ঘুমের মধ্যে আপনারা অপমান করার সেই দৃশ্যটা প্রায় দেখি, এখনো দেখছি আম্মা। ওদের বদলা নিতে হইব, আর ওই কোটিপতিদের সাথে লড়াই করতে হইলে আমারে কোটিপতি হইতেই হবে আম্মা। এই মানুষটা মারলা কেন? চোর বইলা? চোর বইলা? কোথায় লেখা আছে যে এই মানুষটা চোর? এই কি চুরি করছে? তা তো কইতে পারুম না। কি চুরি করছে? এই এই কি চুরি করছে জানিস না? এই কি চুরি করছে? জানি না। এই কি চুরি করছে? কি চুরি করছে? বাহ, কি চুরি করছে তাই কেউ জানে না, অথচ একটা মানুষরে আত্মরা করে ফেলতে মারতে মারতে। ওই লোকটা চোর চোর বলে চিল্লাইছে, তখন আমরা মারছি। বাহ, একজন বলল চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে এই চিলের পিছে দৌড়াইতেছে। এই তোমরা যেই মানুষটারে মারলা, তোমরা তো কেউ জানোই না আসলে এই মানুষটা চুরি করছে না করেই নাই। ঠিক আছে, আপনি বলেন তো ঘটনাটা কি? এইটা একটা কাফনের কাপড় বাবা। আমি একটা গরিব রিক্সাওয়ালা, আমার বউটা মরে গেছে, তারে জানাজা দিয়া দাফন করবো। এই মানুষটার দোকানে গেছিলাম, কইলাম বাইরে একটা কাফনের কাপড় দেও। হ্যাঁ কইল 500 টাকা দাম। আমার কাছে তো অত টাকা নাই। আমি 300 টাকা তার হাতে দিয়া কইলাম বাইরে এই 300 টাকা রাখো, আমি বাকিটা রিক্সা চালাই শোধ দিয়া দিব। হ্যাঁ আমার কথায় বিশ্বাস যায় নাই। বউডারে তো ফোন করুন লাগবো। এই কাপড়টা আমি এর দোকান থেকে চুরি করে নিয়ে দৌড় দিয়ে দিলাম। এই গরিব রিক্সাওয়ালাটা যখন সত্য কথা বলছিল, তখন এই লোকটার কথা বিশ্বাস না করে তারে চোর সাজায় দিছস। আর যারা শিক্ষিত ভদ্রলোক সাইজে দেশে লুটতরাজের রাজত্ব বসায় দিছে, ওইসব চোর তোরা চোখে দেখোস না, নাকি চোখে দেখলেও বড় লোক বলে চোর বলার সাহস পাস না? ওস্তাদ, এই শালা মানুষের যত্ন, এত রিমান্ডেরও দূর নাই, নইলে একটা কাফনের কাপড় লয়ে এ ধরনের ঘটনা ঘটায়। ওই কাফনের টাকা বাবদ তুই ওনার কাছে কত টাকা পাবি? 200 টাকা। 200 টাকা? এই নে তোর 200 টাকা। টাকা শোধ হইছে? হ্যাঁ শোধ। এখন তোরটা তুই শোধ কর। হ্যাঁ কি শোধ করুম? এখানে আমার কাছে কি কেউ কিছু পায়? পায় পায়, উনি পায়, উনি পায়। তুই ওনারে চোর বানাইছিস। এই যে এই যে দেখ, রক্ত বাইর করছস, এই যে রক্ত।
ওনার শরীর থেকে যেই পরিমাণ রক্ত তুই বার করছিস, এই পরিমাণ রক্ত কি তুই ওনার শরীরে ঢুকাই দিতে পারবি? পারবি না। যেই পরিমাণ রক্ত তুই ওনার শরীর থেকে বাইর করছিস, ঠিক সেই পরিমাণ রক্ত তোর শরীর থেকে বাইর হইতে হবে, তাইলেই সমান সমান হবে। এই, পরে নিয়ে যা। এই, তামাশা শেষ, আপনারা সবাই যান, যান, যান তো। চাচা, আপনার কোনো আপনজন মানে ছেলে মেয়ে কেউ নাই? আসছিল, একটা ছেলে আসছিল, রিক্সা চালাইয়া আমি তারে লেখাপড়া শিখাইছি। বড় লোকের মাইয়া বিয়া করে ওনার আমার চিনে না বাজান। টেলিফোন করে ওর মায়ের মরার খবরও দিছি, কইছে মাটি দিয়া দাও, আমি আইতে পারুম না, আমার সময় নাই। কি কোন চাচা, এমন সন্তান আছে? ঠিক আছে, আপনি কবরস্থানে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন। আর আপনার ছেলেটারে আমি একটু দেখতে চাই, আমার খুব শখ হইছে। আর আমারে ওর ঠিকানাটা দেন। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মরে। পুরো যোজনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশে তুই মরে। পুরো যোজনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশে তুই মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মরে। সব ভালো তুই একা সেই বাড়ি, একটু ভালো বাসতে দিস সেই ঘর, সেই সিঁড়ি, সেবারই তো। আম্মারে কথাটা বলতে হয় না, আম্মারে কথাটা বলা যাবে না। তুই কে? কোথা থেকে এসেছিস? আমার নাম রাজা। আমার পোশাকই বলে দিচ্ছে আমি কে। আমি একজন কুলি, রাস্তায় ঠেলা গাড়ি চালাই। কিন্তু আমার একটা আম্মা আছে, তারে আমি দিনে 2 বার পায়ে হাত দিয়ে সালাম করি। তোরও নিশ্চয় একটা মা ছিল, তুইও নিশ্চয় 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে ছিলি। এই ক্লিনিকে ছবিতে দেখছিস এইরকম বেকা হয়ে মায়ের পেটের ভিতর থাকে। মায়ের রক্ত খেয়ে খেয়ে বিন্দু থেকে বড় হয়। তারপর 10 মাস 10 দিন পর শুরু হয় মায়ের প্রসব বেদনা, যন্ত্রণা, ব্যথা, চিৎকার। তারপর 1 দলা রক্ত নিয়ে বের হয় একটা শিশু। তুই তুই তোর ওই রকম জন্ম হয়েছিল। এতটুকু ছিলি। তোর সারা শরীর ভরা তোর মায়ের রক্ত ছিল। সেই রক্ত তোর মা ধুয়ে দিছিল, মুছে দিছিল, পরিষ্কার করে দিছিল। তারপর বুকের সুধা পান করতে দিছিল। এই হলো মা, এই হলো আম্মা জান। তোর সেই মা আজকে মরে গেছে, তুই জানিস? এই পাগলের বাচ্চাটা কোথা থেকে এসেছে? এই ওকে বের করে দে। এই আমি পাগল না রে, আমি পাগল না। আর আমারে বাইর করা এত সোজা না। আমি তোরে নিয়ে যাইতে আসছি, আর আমি নিয়ে যাবই। এই, এটা সুলতান সাহেবের বাড়ি, মগের মুল্লুক না।
আর আমি সুলতান সাহেবের মেয়ে, ও আমার স্বামী। ওকে নিয়ে এত সহজ না। ও তাহলে তো ঠিকই আছে, চোরে চোরে খালাতো ভাই। এই কার জন্মদিন? কার জন্মদিন? নাকি মৌতের উৎসব? মদের পার্টি দিতেছস? এই হাতের দিকে চেয়ে দেখতো, দেখতো এটা কি? এটা রক্ত, কিন্তু কার রক্ত জানিস? তোর বাপের রক্ত। তোর বাপ, তোর বাপ তোর মায়ের কাফনের কাপড় চুরি করতে গিয়ে মানুষের হাতে মার খাইছিল। এটা সেই রক্ত। আচ্ছা, আমি যে এত কথা বললাম, তোর লজ্জা লাগতেছে না? তোর মদের গ্লাসের মধ্যে তোর বাপের রক্ত মিশায় দিলাম, নে খা। খা, কি তাকায় রয়েছিস কেন? খা। চল, তোর মায়ের দাফন করতে নিয়ে যাচ্ছি তোরে, চল। হ্যালো, থানা, শুনুন, মাত্র একজন সন্ত্রাসী এই মুহূর্তে আমার স্বামীকে আমার সামনে থেকে ধরে নিয়ে গেছে। প্লিজ আমার স্বামীকে উদ্ধার করে দিন। আপনি কোথা থেকে বলছেন? আমি বনানী 25 নং রোড থেকে বলছি। আপনি কি বলতে পারেন কোথায় নিয়ে গেছে? সম্ভবত ভোগড়া কবরস্থানের দিকে। প্লিজ টেক অ্যাকশন, প্লিজ। বাহ বাহ, একটা ভালো ছেলেকে পুলিশের কাছে সন্ত্রাসী অপহরণকারী সাজিয়ে দিলি। হ্যাঁ দিলাম, অনেক বড় বড় কথা বলেছি। এবার পুলিশের মার খেয়ে বুঝবে হিরো শাস্তি আসার মজাটা কি। ছেলেটাকে জানি না, তবে এই কথাটা সত্যি, ছেলেটা আসলেই হিরো। কোথায় যাচ্ছিস? তুই যাকে পুলিশের কাছে সন্ত্রাসী বানাতে চেয়েছিস, প্রয়োজনে আমি তাকে হিরো বানানোর চেষ্টা করব। আমার অপরাধ? তুমি ওনাকে বাড়ি থেকে কিডন্যাপ করেছো। কিডন্যাপ করছি? হ্যাঁ হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছে, ওকে অ্যারেস্ট করুন। আপনার কোনো ভয় নেই, কোনো সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। এই, ওকে গাড়িতে তোলো। এই চলুন। 1 মিনিট স্যার, আপনি যদি মনে করেই থাকেন আমি ওরে কিডন্যাপ করছি, কেন করছি, কি জন্য করছি জানতে চাইবেন না? আমি আগে থেকেই জানি তুমি টাকার জন্য ওনাকে কিডন্যাপ করেছো। খালি টেলিফোনে ওইটা শুনেই চলে এসেন, আর কেউ কিচ্ছু বলে নাই? এই লোকটা কি হয় জানেন? এই লোকটা ওর বাপ, জন্মদাতা পিতা। আর এই যে শুয়ে রয়েছে এই মহিলা ওর মা। আর উঠবে না, শত অপরাধ করলে ওর কপালে আর কোনোদিন চুমা দেবে না। স্যার, আপনি মুসলমান হিসেবে নিশ্চয়ই স্বীকার করবেন, বাবা মার মৃত্যুর পর সন্তান বেঁচে থাকলে সন্তানদেরই কবরে মাটি দিতে হয়। কিন্তু এই বেঈমান সন্তান বড়লোক বউ পায়া মা বাবারে ভুলে গেছে। মার মৃত্যুর কথা শোনার পরও কবরে মাটি দিতে আসে নাই। তাই মায়ের কবরে সন্তানরে জোর করে নিয়ে আসার জন্য আমি যদি কিডন্যাপার হয়ে থাকি তাহলে আমি তাই, আমি যদি অপহরণকারী হয়ে থাকি তাহলে আমি তাই। কিন্তু ওর মায়ের কবরে ওরে মাটি দিতেই হবে, আমি দেওয়াই ছাড়বো না বাবা, না। 1 মাস অসুখে বৈজ্ঞা বিছনায় পড়া ওর মায়ে মরছে। একবার ওর মুখ দেখতে চাইছিল, কিন্তু ভয় আসে নাই। ও যদি আজ ওর মায়ের কবরে মারি দেয়, ওর মার আত্মা শান্তি পাইব না বাজান, কষ্ট পাইব, কষ্ট। এই কষ্টটা তুমি এই মরা মহিলার দিও না বাবা।
তোমার হাত দিয়ে পারলে পারলে তোমার হাত দিয়ে ওই কবরে 3 মুঠ মাটি দিও। আমি বুঝতে পেরেছি ও একটা কুলাঙ্গার। তুমি ঠিক কাজটাই করেছো, তবে মারধর দিও না, ভালোভাবে ছেড়ে দিও। এই চলে এসো। তোর ছায়া পড়ছে, তোর ছায়া পড়লে তোর মায়ের জানে কষ্ট হইব। যা তুই যা, ওই যা হারামজাদা। আম্মা, আপনি শুনলে অবাক হবেন, একজনের মা মরে গেছে, তার ছেলে তার মায়ের লাশ দাফন করতে আসে নাই, মদ খাইতেছিল, ফুর্তি করতেছিল, তারে আমি ওইখান থেকে ধরে নিয়ে আসছি, কিন্তু ওর বাপে ওরে মাটি দিতে দেয় নাই। আমি মাটি দিছি আম্মা। আমি কি কোনো অন্যায় করছি আম্মা? আন্টি দেখো না, রাজা আমাদের সাথে খেলতে যাচ্ছে না। তুমি বলে দাও না রাজা আমাদের সাথে খেলবে না। মা, তুমি কিচ্ছু বলবা না। ওরা বড় লোক আর আমরা গরিব, গরিব গুলোকে বড় লোকরা খেলে না। তুমি তো আমার বন্ধু। আমি তোমার বন্ধু না, বন্ধু না, বন্ধু না। চলো মা। পেয়েছি, আমি আমার রাজাকে খুঁজে পেয়েছি। আসছে না কেন? আরে মিস্টার ইকবাল, আপনারা এখানে? আপনি তো অফিস ফ্যাক্টরি কোথাও যান না, তাই এখানে এসেছি। গত সপ্তাহে আপনার একটা চেক বাউন্স হয়েছে। আজ 6 সপ্তাহ ধরে গার্মেন্টস অ্যাক্সেসরিজের কোনো দাম দিচ্ছেন না। আপনার কাছে 7.5 লক্ষ টাকা বাকি। ঠিক আছে, আমি সব দেখছি। আমাদের ব্যাংকের বোর্ড মিটিং এ ডিসিশন হয়েছে, আপনার নামে আর কোনো লোন স্যাংশন হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আসুন। দেখুন, ব্যাপারটা সিরিয়াসলি নেবেন। চলো প্লিজ। কসকি কেঠায় কোন হানকার কোন হালাই আমার এই ভোলা ভালা জামাইটারে আমার বাড়িতে আইয়া অপমান কইরা ধইরা নিয়ে গেছিল। হ্যাঁ কেঠা? আব্বা বাদ দেন তো সব। এই তুমি চুপ করো। বাবা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। ইমরানকে অপমান করা মানে তোমাকে অপমান করা। ইমরান এখন তোমার ছেলে, ওই ছোট লোক রিকশাওয়ালার ছেলে না। হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি। তাই বলছি, যত টাকা লাগে গুন্ডা ভাড়া করে ওই কুলি ছেলেটাকে হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে দাও। 2 দিন ঢাকায় আছিলাম না, সব হারাই পেঁচ লাগাই দিছে। এত বড় ঘটনা ঘটায় দিল। ঠিক আছে, আমি ওর হাত পা বাইঙ্গা লুলা কইরা হাসপাতালে ভর্তি করুম। হ্যাঁ যা কইছি। রাজা কার নাম? কি নাম? রাজা কার নাম? ওয়েটিং করেন, জিজ্ঞাস। ওস্তাদ কি হয়েছে? রাজা কার নাম তাই জিগায়। কেডা? কেডা তা কইতে পারুম না, ভাব সাথে মনে হইলো রম্বাস। কি চাই জিজ্ঞেস করে আয়। আচ্ছা, রাজা আছে? রাজার কাছে কি চান? ওরে ধোলাই দিয়ে হাসপাতালে পাঠাতে চাই। কারণ আমার তো কোনো অসুখ বিসুখ নাই যে আমার হাসপাতালে পাঠাবে। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। কয়জন আইছে? 5 জন। 5 জন? তাহলে তো উঠতেই হয়। তুই বস। তুই তাহলে রাজা? ওই কত বস দেখেন, তোরে হাসপাতাল পাঠাতে আইছি। কুলির হাত, ঠেলা গাড়ি টানা হাত, ভারী শক্ত, সহ্য করতে পারবি তো? তাহলে দেখ।
বল তোদের কে পাঠাইছে? ইমরান ভাই পাঠাইছে। क्या मारा? एकदम सलमान खान लगता है। हमको लगा सिनेमा देखलाम। एक बार मने হইলো সিটি বাজাই। ওস্তাদ, জিনিসটা তো ভালোই মনে হইতেছে। আমদানি হলো কমবে। আমদানি রপ্তানি শুনে লাভ হবে লাই। আমার নাম বিন্দু আছে। রাজমণি সিনেমা হলে ঝাড়ুদারের কাম করে। হেই রাজা, আমার সাথে সিনেমা দেখতে যাবি? পয়সা লাগবে লাই। খালি তোর ঠোঁটে একটু হাসি দিবি। কি হইলো? আমাকে ওস্তাদরে তোমার পছন্দ হয়েছে? আবার জিগায়। এই বিন্দু দেবী, আপনার কথাবার্তা শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে এখন বিদায় নেন, যান। আরে খালি খালি চলে যাব? তুই তো আমাকে কিছু খিলাবি লাই। ले धर, हमार एक मत चा खा। अरे ले ले খাও ওস্তাদ, খাও খাও। রাত যাবে লাই। না না, খাবো না। তুই আমার চা খাবি না? আমি भी এখান থেকে যাবে লাই। খাও খাও। আচ্ছা দে দে। পুরা প্যাঁচ লাগাই দিছো, শুধু মুখে যাবো বাজি, কামের কিছুই না। পাঠাইলাম মারতে, উল্টা মার খায়া চেহারা ভস খায় লয়ে আইছো। আঙ্কেল, আমি ঠিক বুঝতে পারছি না, এতদিন একসাথে বিজনেস করেও আপনি আমাকে চিনতেই পারলেন না। কাউকে মারতে হলে আপনি আমাকে বলুন, সালা ওয়ান্টের মধ্যে ফিনিশ করে দেবো, একদম ফিনিশ। মামা, আসলে তুমি কি জাফরের মতো একজন মাস্তান তোমার কাছে থাকতে তুমি কেন এই ভুলটা করলে? শোনো মামা, ভবিষ্যতে কাউকে মারার প্ল্যান করলে জাফরকে দায়িত্ব দেবে। জাফরের তো বাস্তব অভিজ্ঞতাটা একটু বেশি। বিন্দু, তুমি কিন্তু সোজা কথাটা বাঁকা করে বললে। ও, তুমি এটাও বুঝে ফেলেছো? আমি তো মনে করেছিলাম তুমি বুঝতেই পারবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার আমার ভবিষ্যতের রিলেশনশিপটা জেনেও কেন তুমি আমার সাথে এভাবে বাঁকা বাঁকা কথা বলছো? আমার কষ্ট হয়, কষ্ট। তাই? সত্যি তোমার কষ্ট হয়? জাফর, তোমাকে আমার মোটেও পছন্দ না। I don't like you. বিন্দুর কথা প্রমাণ করে আপনি এখনো বিন্দুকে রাজি করাতে পারেননি। আচ্ছা আঙ্কেল, সত্যি করে বলুন তো, আর কতকাল আমাকে অপেক্ষা করতে হবে? আরে মিয়া, ওর মায়ের মৌতের পর থেকে আমি অপেক্ষা করতেছি 10 বছর, আর তুমি তো অপেক্ষা করতেছো মাত্র 10 মাস। এত তাড়াতাড়ি ধৈর্য হারাইলে সবকিছু প্যাঁচ গুছ লেগে যাবো না। আমার আর ধৈর্য শক্তি নেই। আমি একদিন জোর করে তুলে নিয়ে কাজী বাড়িতে বিয়ে করে ফেলবো। আবার নতুন করে প্যাঁচ লাগাও না। হলো মিয়া, উল্লে রীতিমতো লেখা আছে, বিন্দুর নামে যে টাকা ব্যাংকে আছে তার অর্ধেক টাকা ওর স্বামী পাইবো। তাহলে তো ঠিকই আছে, আমি পাবো। আমাদের কথা আছে, ওই স্বামী বিন্দু পছন্দ মতোই দেব। তা নইলে উইলং সারে উত্তরার বাড়ি, এই বাড়ি, ফ্যাক্টরি, ব্যবসা সবকিছু ওই ট্রাস্টে চলে যাবো না। কিন্তু আপনি তো বলেছেন এই বাড়িটা আপনার। এই মিয়া, চুপ, কারো করো না। বিন্দুরে বোকা বানাইয়া মিথ্যা মামলার কথা কইয়া দলিলে সই করিয়া লইছি। তাই কইতাছি, সোনার ডিম আর হাঁসের মাংস এক লগে খাইতে যাও না, সবকিছু প্যাঁচ গুছ লাগে যাবো না। আঙ্কেল, আমার নাম তো জাফর, কিন্তু আপনি একজন পরিপূর্ণ মীর জাফর। আম্মা,
আমারে মারার জন্য লোক পাঠাইছিল, সেই দিনের ওই কুলাঙ্গার সন্তানটা যাদের পাঠাইছিল আমি তাদের মায়েরে হাসপাতালে পাঠাই দিছি। অন্যায় করছি আম্মা? মায়ের পিঠ করা ভালো না রে বাজান, আমার ভয় করে, কবে জানি কেউ তোরে মাইরা ফেলায়। আপনার হাতটা দেন তো আম্মা, আমার এই জানের উপর রাখেন। আর যতদিন পর্যন্ত আপনার এই হাত আমার জানের উপর রাখবেন ততদিন পর্যন্ত আমারে কেউ কিছু করতে পারবে না আম্মা। মা, তুমি শুধু ভাইয়ার বুকে হাত দিয়ে তার সাহস বাড়িয়ে দিলে। তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে তাহলে আমিও ভাইয়ার মতো সাহসী হতাম। আচ্ছা ঠিক আছে আম্মা, এখনই তোর মাথায় হাত দিয়ে দোয়া করে দিব, দেখি তুই কি সাহস দেখাইতে পারিস। দেন তো আম্মা, দোয়া করে দেন। পাগলি মাইয়া, মায়ের দোয়া সন্তানের জন্য সবসময় থাকে। মায়ের দোয়া থাকলে অনেক শক্তি হয়, সাহস হয়। সাহস করে তুই যা ইচ্ছে তাই করতে পারবি? হ্যাঁ পারবো, আমার মা আমাকে দোয়া করে দিয়েছে। সাহস করে এতদিন তো আকাশকে কিছুই বলতে পারলি না যে তুই ওকে ভালোবাসিস। এতদিন বলতে পারিনি, কিন্তু এখন বলতে পারবো। সে সাহস আমার বুকে আছে। ওই দেখ, আকাশ আসছে। আকাশকে দিয়ে আমি কি করব? কেন সাহস দেখাবি? মানে সাহস করে আকাশকে কিস করে দে, দেখবি কেমন ফতে। আমি নিজেই আকাশকে হাত ধরে এনে ভাইয়াকে সব বলবো। বলবো, ভাইয়া এই যে এর নাম আকাশ, একে আমি ভালোবাসি। এই এবার আমাকে বল না, আমি কিভাবে তোর ভাইয়াকে আমার প্রেমের কথা বলবো? আরে কিচ্ছু লাগবে না, সামনে দাঁড়াবি আর ধরে কিস করবি, হয়ে গেল। আমি বুঝলাম না। দাঁড়া, বোঝাচ্ছি। প্রথমে ভাইয়াকে সোজা করে দাঁড় করাবি, তারপর আস্তে আস্তে পেছনে যাবি, ভাইয়ার দিকে তাকিয়ে থাকবি, ভাইয়াও তোর দিকে তাকিয়ে থাকবে। তারপর তারপর ধীরে ধীরে ভাইয়ার দিকে এগিয়ে যাবি, তারপর তারপর ধরে কিস করবি। ঝামেলা শিখে গেল। কে? কিরে নদী, তুই এত রাতে? ওইদিকে চল, কথা আছে। আরে এত রাতে আবার কিসের কথা? কিসের কথা জিজ্ঞেস করবি না, কথা আছে, চল তো। সত্যি করে বলতো, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি? কথা না, চুপচাপ এখানে দাঁড়া। তুই কি শুরু করলি? কথা কম, বললাম তো দাঁড়া, একদম দাঁড়িয়ে থাক। অন্তরটাকে বাঁধা রাখো ভালোবাসার শিকলে, অন্তরটাকে বাঁধা রাখো ভালোবাসার শিকলে। প্রেম হইল সোনার হরিণ, যায় না ধরা একবারে। প্রেম হইল সোনার হরিণ, যায় না ধরা একবারে।
এতই স্রোত ভাসিয়ে দেয় পানের মতো। জীবনের এই যৌবন কালে জোয়ার আসে মনের কোণে, সেই জোয়ারে এতই স্রোত ভাসিয়ে দেয় পানের মতো। জীবন নৌকার হাল ধরে নাও না আমায় ওপারে, সাধের যৌবন অঙ্গার হইব বন্ধু তোমায় না পা। ভালোবাসার বালু চরে কৃষ্ণায় আসে বারে বারে, প্রেমের সুধা নাহি পেলে হৃদয় খানি যায় শুকিয়ে। ভালোবাসার বালু চরে কৃষ্ণায় আসে বারে বারে, প্রেমের সুধা নাহি পেলে হৃদয় খানি যায় শুকিয়ে। মনের সুধা পান করিলে দাও না গো পাগল করে, সাধের যৌবন অঙ্গার হইব বন্ধু তোমায় না পাইলে, সাধের যৌবন অঙ্গার হইব বন্ধু তোমায় পাইলে। অন্তরটাকে বান্ধা রাখো ভালোবাসার শিকলে, অন্তরটাকে বান্ধা রাখো ভালোবাসার শিকলে। সাধের যৌবন অঙ্গার হইব বন্ধু তোমায় না পাইলে। কি হলো? কই কিছু কস না কেন? এভাবে মুখোমুখি দাঁড়ায় আসস কেন? মানে ভাবছি। তুই ভাবতে থাক, আমি যাই ঘুমায় পড়ি। শোন, তোর মনে পড়লে রাত্রে আবার আমারে ডাকিস না, আমি ঘুমাবো। দেখ আমার দ্বারা কিচ্ছু হবে না। কিরে আজও বলতে পারলি না? বুকে সাহস নিয়ে তো প্রেম করার ইচ্ছা হয় কেন? তোকে দেখ কিচ্ছু হবে না। যেদিন কেউ এসে চোখের সামনে থেকে চিলের মতো ছড়িয়ে নিয়ে যাবে, সেদিন বুঝবি কি হারালি। বাবু আমাকে বাঁচাও বাবু, ये सारा लोग हमक शादी करते चाहे, हमें शादी कर बैठलाई। এই বেটা তুই এত মোটা কাপড় মারি খেতে তোর শরম লাগে না? এটা আরো ডরাইছে। সাবাস বাবু সাবাস, তোর জবাব লাই আছে। তোর কোলে বসে আমি সিনেমা দেখবো। এই বিন্দু দেবী ছাড় আমাকে, ছাড়।
লোকে দেখলে আমাকে খারাপ বলবে। আরে বললে বলুক না, ওই শালা লোক হামাক ধাওয়া করলো, আমাকে ধরবে বলে, আর আমি উল্টো তোকে ধরলাম। তোর কিছু লাগে না রে? চলো, তুই কি রাস্তার ল্যাম্প পোস্ট? বিন্দু এই পোশাকে সামান্য একজন কুলিকে জড়িয়ে ধরলো, ঘটনাটা ভালো করে জানতে হয়। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালেও খারাপই আছে। যাচ্ছি বাবু, যাচ্ছি। এ শালা তো সাচমুচ ল্যাম্প পোস্টই আছে। এই পাগলি তো আজব মেয়ে। আমি বুঝতে পেরেছি, কন্ট্রাক্টের টাকার চেয়ে মারটা একটু বেশি হয়ে গেছে। মনে করার কিছু নেই। 1000 টাকা বেশি দিচ্ছি। আর কোনো কথা বললে আমি শুনবো না। তোমাদের ঠিকানা আমার কাছে আছে, প্রয়োজন হলে আমি ডাকবো। ঠিক আছে। এই শালা, ওই মেয়েটা তোদেরকে কেন টাকা দিয়েছে বল? প্রেম করিয়ে দেওয়ার জন্য কতক্ষণ ধরে মার খেলাম, টাকা দেবে না মানে? কার সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য? ওই মেয়েটা ওই কুলি ছেলেটার সাথে প্রেম করতে চায়। আচ্ছা ঠিক আছে, তোরা যা যা। বিন্দু ওই কুলি ছেলেটার সাথে প্রেম করতে চায়? তোকে নমস্কার। একটা ছেলে বটে তোর। তোর পা দুখানা দে মাগো, আমি একবার তোর পায়ের ধুলো নিয়ে আমার কপালে লাগাই। দে মাইজি দে। কি করো? আরে তোমার সাথে আমার আজ কি হয়েছে? কিভাবে ওর সাথে তোমার পরিচয় হলো? আরে মাইজি, তোর ছেলে আমার ইজ্জত বাঁচাইছে। মাইজি, তোর ছেলেটা হামাক দিবি? তোমার দিব মানে তুমি কি করবা? আমার জানের মধ্যে রাখবো, আমার বুকের মধ্যে রাখবো। কি রে, রাজা কি মেয়েটার সাথে প্রেম টেম করছে নাকি? যদি করেই থাকে তাহলে সাব্বাস আমার ভাইয়া। সুইপান্নি হলেও দেখেছিস মেয়েটার চেহারা আগুন, সিনেমার নায়িকাও ফেল। মাইজি, তুই তো কোনো কথা বললি না। তোর ছেলেকে আমাকে দেবে ক্লাই? তোমার চেহারার কথা শুনলে তো দিতে ইচ্ছা করতেছে, কিন্তু তোমার জাত। আরে মাইজি, জাত তো একই আছে। আমিও মানুষ, তোরাও भी মানুষ। তোর ছেলে রাজা যদি বড় লোকের কোনো মেয়েকে পছন্দ করে, ওরাও भी তো একই কথা বলবে। আমি যদি কাল লটারি পাই, আমি भी বড় লোক হয়ে যাব। তখন কি এই বস্তির ছেলে রাজাকে আমি পছন্দ করবে নাই? আরে জাত পাত ধনী গরিব সব ছেড়ে দে, সবার উপর মানুষ আছে, তার উপর নাই। যাই মাইজি, নমস্কার। हेलो, हाँ बापू, बोलो बोलो। কি রে, কি ভাবছিস? আর ভেবে লাভ হবে না, ভাগ বসাতে এসে গেছে ওই সুপারনি। একদিন রাজরানী হয়ে তো রাজকুমারকে নিয়ে উড়াল দিবে। নে, দুধটা খেয়ে শুয়ে পড়।
আমি সালা দেধারসে টাকা খরচ করে যাচ্ছি আর ওরা প্রেম, আমার টাকার কি হবে বলুন আপনি? ইয়ার কি? আরে ডাকুন। ওই খারাপ, ও মামা, সরি মামা, একটা ধ্যানে ছিলাম তো তাই তোমাকে খেয়াল করিনি। না করবারই কথা। তোমার নজরটা ইদানিকালে খারাপ হয়ে গেছে গা। তোমার চোখ দুইটা ডাক্তারদের পরীক্ষা করা উচিত। আমি কিন্তু বাঁকাতারা কথা পছন্দ করি না মামা, যা বলার সোজাসুজি বললেই ভালো হয়। আঙ্কেল, টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে একটা কুলির সাথে প্রেমের কথাটা সরাসরি জিজ্ঞাসা করুন না। ও, তুমি তাহলে এই খবরটাও রেখেছো? কেন লাগবো না? আজ হোক কাল হোক জাফরের লোকে তোমার সাথে নিব। তাই ভাবি স্ত্রী কোথায় যায় কি করে সে খবর রাখা তো ফেরাত। স্বপ্ন দেখতে মানা নেই, কিন্তু কোন স্বপ্ন সত্যি হয় আর এটা স্বপ্ন দেখার আগে কেউ বলতে পারে না। এই একই কথা তোর লেগাও হাস হইতে পারে। আমি জিগাইতাছি, তুমি হাসায় কি ওই ছোট লোক কুড়ির লগে প্রেম করতেছ? আমি দারুণ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি মামা, কিন্তু ও কিছুই জানে না। তবে আসল পরিচয়টা পেলে ও আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সেটাই এখনো জানি না। আসল পরিচয়? হ্যাঁ মামা, রাজা কুলি হলেও ওর একটা পরিচয় আছে। ও সেই রাজা যে রাজার সাথে ছোটবেলায় আমি খেলতাম। ও সেই রাজা যার মাকে টাকা চুরির অপবাদ দিয়ে তুমি এই সিঁড়ির উপর থেকে লাথি মেরে ফেলে দিয়েছিলে। ওই রাজাকে দিয়ে আমি এখন ঘর বাঁধার স্বপ্ন দেখছি। ওই রাজাকে দিয়ে আমি একটা নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছি, যে পৃথিবীতে থাকবে না ধনী আর গরিবের লড়াই। তুমি আরো শুনে রাখো মামা, এর পেছনে যদি তোমরা কোনো চক্রান্ত করো কিংবা কোনো প্রকার বাধা দাও, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তার পরিণাম ভালো হবে না। আঙ্কেল, ওই বস্তির ছেলের সাথে কিছু ঘটার আগেই আপনি জোর করে বিন্দুকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। পেজ লাগাও না। তাহলে এখন রাস্তা সোজা। সেটা কি? রাজারে মাইরা ফেলাইতে হইব। নিজেও মরবো, তোকে যদি আমি না পাই তাহলে আমি কাউকে পেতে দেব না। পাগলের মতো কি বলছিস তুই? একদম কথা বলবি না। আমি তোকে সে কবে থেকে চোখে চোখে রাখছি, আর বলার নেই কওনি কোথাকার কোন সুপার নিয়ে এসে তোর বউ হবে? অসম্ভব। তার আগে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। এই নদী, চিৎকার করলি কেন? সত্যি করে বলতো তোর কি হয়েছে? দিনের বেলা তো স্বপ্ন দেখছিস নাকি? হাতে ছুরি নিয়ে কি করছিস? কাউকে খুন করবি নাকি? বল না কাকে? শত্রুকে। তোর বন্ধুকে চিনি, কিন্তু শত্রুটা কে? যে বন্ধু সেই শত্রু। শোন, তোর ভাইয়া এবার বিদেশ থেকে বাড়িতে এলে আমি বলে দেবো তোকে বিয়ে দিতে। তোকে এবার বিয়ে দিতেই হবে। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। রাজা, এই রাজা, আমি সাত্তার ভাইরে বলছি, সে তোমারে মাসে মাসে টাকা দিব। এই রাজা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। ভাবি তুমি যাও, আমি আসতেছি। কি রে, খুব উত্তেজিত মনে হচ্ছে, কিছু বলবি? বল। হ্যাঁ, আজ আমি বলেই ফেলবো। বল, কি বলবি? আরে একটু সময় দিবি তো? গুছিয়ে না বললে তুই তো আবার বুঝবি না। তোর মাথায় তো গোবর ভরা, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তোর মাথায় তো অনেক বুদ্ধি, বলে ফেল। প্রথমে ধরতে হবে, তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তারপর তারপর জানি কি? তারপর তুই গুছাইতে থাক। আমি আসি, খোদা হাফেজ। এই আজও পারলাম না। এই নে তোর 200 টাকা। এই নে তোর 200। এই যেটা তোর। এই জায়গায় বসো। হ্যাঁ ঠিক আছে। সারা জীবন এইভাবে কুলিগিরি করব, এই স্বপ্ন তো আমার না। আমার যে কোটিপতি হইতেই হবে
ঠেলা গাড়ি ছেলা আর কুলিগিরি কইরা তুমি কোনোদিন কোটিপতি হইতে পারবা না। কোটিপতি হইতে হইলে তোমারে ব্যবসা করতে হইব। ব্যবসা করতে হলে পুঁজি লাগে, সে পুঁজি তো নাই আমার। আছে একটা পুঁজি তোমার আছে, যে পুঁজি বহু মানুষ থাকে না। এইটা হইলে সততা আর সাহস। তুমি ব্যবসা শুরু করো, পুঁজি লাগবো না। মোরা যে কজন তোমার আন্ডারে কামড়ি, হ্যাঁ গো, যার কাছে যা আছে এইটা দিয়ে ব্যবসা শুরু করবা। তাইলে ওস্তাদ এখনই গামছা পাতলাম, যার যা আছে গামছার মধ্যে ফেলো। এই যে মুই আগে দিতে আছি, এই যে দেখো আমিও দিলাম। এই টাকা আমার, সাহস থাকলে এই টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নে। ওই শালা বাউরিত আছে, মাইরা রে। টাকা দে আমার, টাকা দে। দিতেছি ভাই। বল তোদেরকে কে পাঠাইছে, বল। শিকদার গার্মেন্টস এর মালিক জাফর শিকদার। এই তো সেই গাড়ি। আঙ্কাল, আপনি এখনো খবর পাননি? ও শালা রাজা কাল রাতে ফিনিশ হয়ে গেছে, একদম ফিনিশ। হ্যালো হ্যালো, হঠাৎ করে টেলিফোন কি হইল? হ্যাঁ তুই নতুন হিসাবটা শোধ করতে আইসা পুরোনো হিসাবটাও মনে পড়ে গেল। ওই ছবিটা নিশ্চয়ই তোর বাবার। ওই ছবিটা যদি তোর বাবার ছবি হয়ে থাকে, তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ, তোর এই গার্মেন্টসটা একদিন আমি কিনে নেব। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস এই গার্মেন্টস এর দাম কত? জীবনে একসাথে লাখ টাকা চোখে দেখেছিস? 100 লাখ একসাথে করলে 1 কোটি হয়। এই গার্মেন্টসের দাম কম করে হলে 5 কোটি টাকা, 5 করোড়। ওই টাকার মুখ দেখতে হলে তোকে তোর মার পেটে 100 বার জন্ম নিতে হবে। এই, আমার মা কোন সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরছিল তুই জানিস না? আমি সেই মায়ের সন্তান, যেই মায়ের প্রতিটি অপমানের প্রতিশোধের আগুন বুকে নিয়ে বড় হয়েছি। আমি তোকে মারতে আসছিলাম, কিন্তু মারবো না। কেন মারবো না জানিস? পঙ্গু লীলা সৈনিকের সাথে যুদ্ধ করে মজা পাওয়া যায় না। তাই তোকে ওই দিন পর্যন্ত সুস্থ রাখতে চাই, যেই দিন আমি শিকদার গার্মেন্টস এর সাইনবোর্ড খুলে আমার আম্মার নামের সাইনবোর্ড ঝুলাই দেব। কার নামে? হ্যাঁ, আমার আম্মার নামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাস বাবার কাছে? বাবা, আপনি আল্লাহর ওলি, আপনি মনের কথা সব বুঝতে পারেন বাবা। আজ আমার ছেলেটা প্রথম ব্যবসা করতে যাইতেছে,
আপনি ওর মনের আশাটা পূরণ করেন বাবা, আমার ছেলেটা যাতে কামিয়াব হইতে পারে। দাঁড়া, আমি বাবার খাদেম, করে সব উপরওয়ালা, উসিলা বাবা। সন্তানদের কামিয়াব হতে মায়ের দোয়া লাগে প্রথম। তুই যেভাবে কান্নাকাটি করছিস তাতে তোর সন্তানের আশা কামিয়াব হবেই। এই যে এটা ছেলের গলায় পরিয়ে দিবি, বালা মুসিবত থেকে দূরে থাকবে। আল্লাহ তোর আশা পূরণ করবে। ইয়া আল্লাহ মাওলা। বাবার দোয়া আর আমার সারা জীবনের জমানো এই 11,000 টাকার পুঁজি আমি তোর হাতে তুলে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর কোটিপতি করে। আম্মা, আপনার দোয়া আমার সবচেয়ে বড় পুঁজি। আমি পেয়ে গেছি আম্মা, আমার কেউ আর টাকা রাখতে পারবে না। ইনশাল্লাহ এবার আমি কোটিপতি হব আম্মা, কোটিপতি হবই। বাঁচে থাক বাবা, দোয়া করবেন আম্মা। হায় বাবা। এই সামান্য টাকার মাল কিনে ব্যবসা করে তুই কবে কোটিপতি হবি? আমি এই টাকা দিয়ে তোকে বাকিতে মাল দেব, তুই সেই মাল বিক্রি করে আমার টাকা শোধ করবি, আবার বাকিতে মাল নিবি, আবার শোধ করবি, আবার নিবি, আবার শোধ করবি। ব্যবসা করতে থাক, আমার কাছ থেকে সব সহযোগিতা তুই পাবি। 10, 15, 20 লাখ টাকার মাল আমি তোকে বিশ্বাস করে দেব, সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্ব তোর। চাচা আমারে দোয়া করেন। আমার দোয়া না, শুধু তোর উপর তোর মায়ের দোয়া আছে। ইনশাল্লাহ তুই কোটিপতি হবি। রঙের খেলা করো, দুনিয়াটা ভাঙো গড়ো। কত রঙের খেলা করো, দুনিয়াটা ভাঙো গড়ো। ইচ্ছা করলে সবই পারো কি সারায়। বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়। কত রঙের খেলা করো, দুনিয়াটা ভাঙো গড়ো। ইচ্ছা করলে সবই পারো কি সারায়। বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়। জন্ম মৃত্যু ভাগ্য লিখন সবই তোমার হাতে। তোমার হুকুম ছাড়া মানুষ পারে না বদলাতে। জন্ম মৃত্যু ভাগ্য লিখন সবই তোমার হাতে। তোমার হুকুম ছাড়া মানুষ পারে না বদলাতে। পাথর হয় যে হীরার টুকরা, পাথর হয় যে হীরার টুকরা তোমার কারিশমায়। বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটি কোটি হয় তোমার দয়ায়। আল্লাহ
না তো তুমি সবই দেখো, জগৎ জুড়ে পাপ পুণ্যের সবার খবর রাখো। তোমায় কেহ দেখে না তো তুমি সবই দেখো, জগৎ জুড়ে পাপ পুণ্যের সবার খবর রাখো। রহম করো হাত উঠালাম, রহম করো হাত উঠালাম তোমারই দরগায়। বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়। কত রঙের খেলা করো, দুনিয়াটা ভাঙো বড়, ইচ্ছা করলে সবই পারো একই সারায়। বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়, বস্তির ছেলে কোটিপতি হয় তোমার দয়ায়। আম্মা বসেন, আপনারা সবাই বসেন। এই তো আমার কোটিপতি সন্তানের আম্মা। কে বলবে আমার আম্মা গরিব? কে বলবে আমার আম্মা কোটিপতি সন্তানের আম্মা না? আম্মা, আপনি যেমন বসে আছেন তেমন বসে থাকেন। আজকে আমি আপনাদের দুই চোখ ভরে দেখব, আমার পরাণটা ভরে দেখব। আম্মা, আপনি আমার জন্মের সময় কত কষ্ট পাইছেন আমি দেখিও নাই, শুনিও নাই, জানিও না। কিন্তু আপনার পায়ের কাছে আপনার সুখের পৃথিবীটা আমি আইনা দিছি। সেই সুখে আপনি একবার প্রাণ খুলে হাসেন আম্মা, একবার হাসেন। আমি শুধু আপনার কষ্টের মুখটা দেখছি আম্মা, আজকে হাসি ভরা মুখটা দেখতে চাই আম্মা। আম্মা হাসেন। আমার বুকটা ভরে গেছে, আমার আম্মা হাসছে। আপনারা সবাই দেখেন, দেখেন আমার আম্মা সুখের হাসি হাসছে। আমি আমার আম্মার এই হাসিটা দেখার জন্য আল্লাহর কাছে কত কাঁদছি। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে। আজকে আপনারাও আমার একটা মনের আশা পূরণ করবেন। বলুন কি করতে হবে? আপনারা সবাই শোনেন। এই যে আমার আম্মা আজকে লাখ টাকার চেয়ারে বসে থাকতে দেখতেছেন, আমার আম্মা আমার এই বোনের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করছে। কাজ করতে গিয়ে কত পুরুষ মহিলার চড় থাপড় লাথি খাইছে। আমার আম্মা সেই অন্যায়ের কোনো প্রতিবাদ না কইরা উল্টা সালাম দিছে। তাই আজ আপনারা আমার আম্মাকে এই কোম্পানির মালিক হিসেবে একবার সালাম করেন। আপনারা একবার সালাম করেন। ওয়ালাইকুম আসসালাম। আম্মা দেখেন, আপনাকে ওনারা সালাম দিছে। আম্মা, আপনাকে ওনারা সবাই সালাম দিছে। আম্মা, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আমার এই খুশির কোনো তুলনা হয় না। আফজাল, যে ওস্তাদ, ওই বাক্সটা কবে আসবে? আগামীকাল আইবে। তাহলে আমার কাজটা পরশু রাখি। আম্মা, আপনি আমার সাথে যাবেন। কোথায়? গেলে বুঝতে পারবেন আম্মা, আপনার কোনো কষ্ট হবে না। পালকিতে চলে যাবেন। হ্যাঁ আফজাল, পালকি আর বেহারা ঠিক হয়েছে? যে পালকিও ঠিক আছে, বেহারাও ঠিক আছে। রাজা, আর কত পাগলামি করবি বাবা? আল্লাহ তো তোর সব আশা পূরণ করছে।
তুই কোটিপতি হয়েছস, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে, এইবার ক্ষান্ত হ বাবা, মাথা ঠান্ডা করে ব্যবসা পাতি কর। না আম্মা, আমার যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ তো শুরু হবে এখন। আমার মনের মধ্যে অনেক কষ্ট আম্মা, যেই দিন সেই কষ্টের আগুন সম্পূর্ণ নিভে যাবে সেই দিন আমি শান্ত হব। আম্মা নামেন, দেখ দে কি বার আরন। জি উস্তাদ। তোরা নিচে থাক, ডাকলে আসবি। কোথায় আপনার পার্টি? সেই কখন থেকে বসে আছি, আজ গার্মেন্টস বিক্রি করে আমাদের টাকা দেওয়ার কথা ছিল। আরে রাখো, কার এত আলগা টাকা আছে যে এই 50 লক্ষ টাকার ভাঙাচোরা গার্মেন্টস 2 কোটি টাকা দিয়ে কিনবে? আচ্ছা হলো, 2 কোটি হলো। আরে আমরাই তো পাবো 2 কোটি টাকা, আমাদের সব টাকা দিয়ে দিলে ওনার থাকবে কি? আপনারা এত কথা বলছেন কেন? আমি আমার পার্টির সাথে ফাইনাল কথা বলি আপনাদেরকে এখানে ডেকেছি, তারা 2 কোটি টাকা দিয়ে এটা কিনবে এবং ক্যাশ আমি সবার দেনা শোধ করে দেব। ওকে? আপনারা? উনি আম্মাজান গ্রুপ অফ কোম্পানিজের মালিক রাহেলা বেগম। তুই এখানে? আমি কুলি আছে, তবে আজকে আমি কুলি হয়েছি আমার আম্মার টাকা বহন করতে। উনি তোমার এই গার্মেন্টস কিনছে, আর আমি হইলাম ওনার ছেলে। আপনি একটু পাশের ঘরে যান প্লিজ, একটু ওয়েট করেন। বসুন। আম্মা বসেন এইখানে। টাকা গুইনা নাও। ঠিক আছে। তাহলে এখন থেকে এই কোম্পানি আমার আম্মার। ইয়েস। এই ছবিটা নিয়ে আয়। এই ছবিটা নামা, আম্মার ছবি উঠা। এই দাঁড়া। আম্মা, এই লোকটারে কি আপনি চিনতে পারছেন? আজ থেকে 15 বছর 7 মাস 8 দিন আগে আপনার বড় মেয়ে আমার কুসুম আপু এই লোকটার গার্মেন্টসে কাজ করতে গিয়ে মারা গেছিল। অভাবের তাড়নায় আপনি আপনার মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ টাকা চাইতে আসছিলেন, উনি আপনারা অপমান করে বাইর করে দিছিল। সেই অপমানের প্রতিশোধ নিলাম আজকে। যুদ্ধ শুরু হয়েছে, আরো আছে। আসেন আম্মা, নিচে আসেন। এই আম্মার ছবি উঠায় দে। আম্মা, এই যে 8 জন বেহারা, এই এদের লাইনে দাঁড় করা। এই বকুল লাইনে খাড়া, এই বকুল লাইনে খাড়া, যা সোজা। এই যে এরা যারা আপনার পালকিতে কান্দে করে আনছে, এরা তখন ছিল এই মালিকের দারোয়ান, পিয়ন, চাপরাশি। ওরা আপনারা মারছিল, আর আমি একটা অসহায় খরগোশের বাচ্চার মতো শুধু তাকায় তাকায় দেখছিলাম। আম্মা, আমার জানের মধ্যে সেদিন থেকে দাও দাও করে আগুন জ্বলতেছিল। আম্মা, 50 লাখ টাকার গার্মেন্টস আমি 2 কোটি টাকা দিয়ে কিনছি। এই দারোয়ানদের 1 লাখ টাকা করে পেমেন্ট দিয়ে আপনার পালকির বেহারা বানাইছি। আগুন নিভতে শুরু করছে আম্মা, পুরা আগুন নিভবে। এই দুবাই থেকে আনা চাবুক কই দে। আম্মা, দুবাই থেকে স্পেশাল অর্ডার দিয়ে এই চাবুক বানায় আনছি। আম্মা, চাবুকটা আপনি হাতে নেন, ওদেরকে মারেন, আগুনটা নিভে যাক, আমার বুকটা ঠান্ডা করে দেন। আম্মা, আমার বুকটা ঠান্ডা করে দেন আপনি, আপনার পায়ে ধরি আম্মা, আমার বুকের আগুনটা নিভায় দেন। আম্মা, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? আম্মা, ওদের চাবুক মারে আমার মনের আগুনটা নিভায় দেন। আম্মা, রাজা, আমি যে মা, তোর আম্মা জান, আমার বুকের আগুন তো তুই নিভাই দিছস বাবা, আমি তো ওগো মারতে পারি না বাবা। তাহলে আমার হাতে দেন আম্মা। ওগো মারিস না বাবা, ওরা তো গরিব মানুষ,
ওরা সেদিন মালিকের হুকুমের গোলামি করছিল। ওগো তো কোনো দোষ নাই বাবা, ওগো ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আম্মা আপনি কইছেন? হ্যাঁ বাবা। হ্যাঁ ক্ষমা। এই তোমাদের সবাইরে আমার আম্মা ক্ষমা করে দিছে, তোমরা যাও যাও যাও। এই জাফর শোন, তোরা একটা কথা বলতে ভুলে গেছিলাম। 50 লাখ টাকার গার্মেন্টস আমি 2 কোটি টাকা দিয়ে কিনছি বইলা তুই আমারে বোকা মনে করিস না। তোদের মতো মানুষের ফকির বানানোর জন্যই আজকে আমি কোটিপতি হয়েছি। তোদের ফকির বানাইতে গিয়ে যদি আমি নিজেই ফকির হয়ে যাই, আমারে আবার ঠেলা গাড়ি চালাইতে হয়, কুলিগিরি করতে হয়, তাহলে করব। তবুও আমার মায়ের যারা অপমান করছিল তাদের কাউরে আমি ছাড়বো না। আর শোন, তোর বাপের কাছে আমার বোনের লাশের দাম পাওনা ছিল, তোর বাপ দিয়া যেতে পারে নাই। তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, আমি তোর কাছ থেকে সেটা নিমু। কেমনে নিমু জানোস? আজকে গার্মেন্টস কিনলাম, কালকা তোদের অন্য সব ব্যবসায় হাত দিমু, তোদের ফকির বানায় ছাড়বো, ফকির। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কালো চশমা খুলে গাড়ি চালাতে পারো না? যে কালো চশমা পরে গাড়ি চালাতে গেলে রাস্তার মানুষের উপর গাড়ি তুলে দাও, সে কালো চশমা না পড়লে কি হয়? হ্যাঁ, তাইলে তুমি কি জানো গরিবের রক্তের চেয়ে আমার ওই কালো চশমার দাম অনেক বেশি। এই নদী, তুই জিজ্ঞেস কর দাম কত বেশি। এই তোরা কত বড় লোক, হ্যাঁ কত বড় লোক? যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, পার্থক্য তোরা করিস, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, মনে রাখিস। চল। নদী কোথায় গেছিলি? হাসপাতালে ভাবিকে দেখতে গিয়েছিলাম। ওরে ওরে তো চিনলাম না। ও তোর বোন বিনার বান্ধবী। এখন কি তোর আমাদের কথা মনে আছে? মনে নেই। তুই তো এখন বড় লোক, কোটিপতি হয়েছিস। আমি কোটিপতি হয়েছি শুধু একজনের জন্য, আমি কোটিপতি হয়েছি শুধু আমার আম্মার প্রতিশোধ দেওয়ার জন্য। তোদের কাছে আমি সেই রাজাই আছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখছি তো। আমি বলছি একটা রাস্তার ছেলে আমার বাবা আর জাফর ভাইয়ের ব্যবসা লালবাতি জ্বালাতে বসেছে, আর তুমি, আর তোর জন্য একটা ইনফরমেশন আছে। রাজা এখন আর বস্তির ছেলে না, রীতিমতো কোটিপতি। আর এই কোটিপতি কেন হয়েছে তা মামা খুব ভালো করেই জানে। তোমার এত আনন্দ লাগতেছে কেন? তুমি কি নতুন করে কোনো প্যাচ গোছ লাগাইতেছো নাকি? না মামা, প্যাচ না। আমার আনন্দ রাজা আমার ভালোবাসা, আমার আনন্দ রাজার যে কোনো সাকসেস, আমার আনন্দ রাজা পরিশ্রম করে কোটিপতি হয়েছে, আমার আনন্দ রাজা ওর মায়ের অপমানের প্রতিশোধ নেবে। রাজার সবকিছুতেই তোমার আনন্দ। আজ রাজার জন্য সমস্ত আনন্দ ফিনিশ করে দেব। তোকে কাজী বাড়িতে নিয়ে যেয়ে বিয়ে করব, তুই আমার বউ হবি। বউ কি বলে আঙ্কেল? আজ সব ফিনিশ করে দেবো। জাফর, আমার একটা কথা শোনো। শোনো জাফর, সবকিছু জোর করে আদায় করা যায় না। তুমি আমার হাতটা ছাড়ো, আমি নিজে তোমার হাত ধরতে চাই। কি বল? ভাই গোসাইকে ধর। বাড়িটা চিনে গেলাম, চল। কে তুমি?
মা মা আমাকে বাঁচান। তুমি তোমার দেখে চিনা চিনা মনে হতেছে। হ্যাঁ মা, আপনি আমাকে চেনেন। তুমি সেই মেত্রানি মেয়েটা না? হ্যাঁ মা। আজ তুমি এই পোশাকে কোত্থেকে আসলা? মা, আজ আপনাকে সত্যি কথাটা বলি, আমি আমি মেত্রানি না। তাহলে কে তুমি? আমার যে পরিচয় আছে সেই পরিচয় আপনাকে দিলে আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি আমাকে আপনার ঘর থেকে তাড়িয়ে দেবেন। কি এমন পরিচয় তোমার যে আমি তোমার ঘৃণা করব? যে বাড়ি থেকে একদিন টাকা চুরির অপবাদ নিয়ে বেজ্জত হয়ে নির্যাতিত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল আপনাকে, আমি সেই বাড়ির মেয়ে মা। আমি সেই ছোট্ট বিন্দু, যে বিন্দু রাজার বন্ধু ছিল। তুই এত বড় আর এত সুন্দর হয়েছিস, তাহলে মেত্রানি সেজে অভিনয় করলি কেন? আমার আসল পরিচয় জানলে রাজা আমাকে কিভাবে নিত তা আমি জানতাম না, তাই তো আসল পরিচয় গোপন রেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা এখন এখানে এসেছিস কেন? মা, আমি আপনার কাছে একটু আশ্রয় চাইতে এসেছি। বাবার মৃত্যুর পর আমার মা যেমন সুলতান মামার কাছে জিম্মি ছিল, আমিও ঠিক তেমনি আজ সেই সুলতান মামা ও তার বন্ধুর ছেলে জাফরের কাছে জিম্মি। জাফর এখন আমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চায়, কিন্তু আমি রাজাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না মা। তাই আপনি আর রাজা ছাড়া আমাকে আর কেউ ওদের হাত থেকে বাঁচাতে পারবে না। রাজা তো পাগল, ওর বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে। আল্লাহ জানে তোমার আসল পরিচয় পাইলে ও যে কিভাবে নিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আসা পর্যন্ত তুমি এইখানেই থাকো। বস, মায়াডারে ধরতে পারলাম না বস, কিন্তু বাড়িটা চিনাইছি। বাড়ি চিনেছিস? ওকে ওকে, যা তোরা যা 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 যা। তুমি কি সেই ছোটবেলা থেকে রাজাকে ভালোবাসো? হ্যাঁ, রাজা আমার স্বপ্ন, রাজা আমার ধ্যান। যদি তুমি শোনো রাজা অন্য কোনো মেয়েকে ভালোবাসে, তখন কি রাজার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে? আমি পরজন্মে বিশ্বাসী নই, তবু জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করব রাজার জন্য। আম্মা, আম্মা, দোলা। আরে বিন্দু দেবী, তুই এখানে আমার বাড়িতে কি চাস? আরে কথা বলছিস না কেন? বল কি মতলব নিয়ে আসছিস? না ভাইয়া, বিন্দু আপু কোনো মতলব নিয়ে আসেনি, এসেছে বিপদে পড়ে। বিপদ? কিসের বিপদ? ও নিশ্চয়ই আবার কোনো গুন্ডা তোরে তাড়া করছে। ম্যাথরানির চেহারা যদি এত সুন্দর হয়, বিয়ে তো লোকে করতেই চাইবে। ও মেত্রানি নয়, ও হলো সুলতান চৌধুরীর ভাগ্নি বিন্দু। কি হলো, চিনতে পারছো? নিশ্চয়ই ওর মামা সুলতান চৌধুরী কোনো খারাপ মতলব নিয়ে ওরে আমার বাড়িতে পাঠাইছে। যাও, বেরিয়ে যাও। রাজা, রাজা আমার কথা শোনো। কি কথা শুনবো? আমি তোর কোনো কথা শুনবো না। আমার সহজ সরল আম্মারে তুই কি বুঝায় আমার বাড়িতে জায়গা নিছিস আমি জানি না। আমারে তুই বুঝাইতে পারবি না তুই কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া এই বাড়িতে আসছস। দূরে। বিশ্বাস করো রাজা, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমার উদ্দেশ্য একটাই, অগ্নির প্রতি আমার সামান্যতম দুর্বলতা কোনোদিনই হতে পারে না। দুর্বলতা যদি একটু থেকেও থাকে তাহলে ওই সুইপারনি বিন্দুর প্রতি ছিল। আমি সেই সুইপারনি হয়ে থাকতে চাই রাজা। না, বেরিয়ে যা। তুই যদি নিজের ইচ্ছায় বের না হস তাহলে আমার আম্মাকে তোর মামা যেভাবে চুলের মুঠি ধরে বের করে দিছিল ঠিক সেইভাবে তোকে বের করে দেব। তাই করো রাজা, তাই করো, তবু আমি কোথাও যাব না। রাজা, আমি বলছি বের হয়ে যা। রাজা,
ওরে বাইর করিস না, ওর কোনো দোষ নাই। আমি ওর এই বাড়িতে জায়গা দিছি। আয়। আম্মা, আপনি জানেন না ও সেই বাড়ির মেয়ে যেই বাড়ির মানুষদের কথা মনে হইলে আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। আমি জানি, আমি সব জানি বাজান। আম্মা, আপনি সব যাই না বুঝা ওরে জায়গা দিছেন। হ্যাঁ রাজা, আমি যে মা, বিন্দু সেই বাড়ির মেয়ে হলেও সেই বাড়ির সেই মানুষগুলোর চাইতে আলাদা। তোর প্রতিশোধের মানুষগুলোর মধ্যে বিন্দু পড়ে না। রাজা, সব মায়েরই স্বপ্ন থাকে ঘরে বউ আনার। আমি বিন্দুরে এইবারে বউ করতে চাই। বিন্দুর চাইতে ভালো মাইয়া হয়তো আমি পামু, কিন্তু বিন্দুর মধ্যে তোর প্রতি যে ভালোবাসা দেখছি তা হয়তো পামু না। তাই বলতাছি, বিন্দুরে তোর বউ করে এই বাড়িতে রাইখা দে। বল বাবা, তুই আমার সাতটা পূরণ করবি? আম্মা, আপনার হুকুম কি আমি অমান্য করতে পারি? তাহলে